দশক রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে। এই ধারাবাহিকতায় এখন বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে 12 দলীয় জোটের। সেখানে এই মুহূর্তে কথা বলছেন দলের নেতাকর্মীরা। আমরা যুক্ত হচ্ছি। এবং গণতান্ত্রিক সংসদেই বাকি পূর্ণাঙ্গ সংস্কার করবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে আপনার মানে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। তা আমরা বলেছি যে আপনারা একটু নিচে নামেন, এত উপরে উঠেন না, এই মুহূর্তে এতটা সম্ভব নয়। আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা হয়তো করতে গেলে আপনার সময় ক্ষেপণ হবে। আমরা আপনাদেরকে সময় ক্ষেপণ না করে আমরা যথাসময়ে নির্বাচনের দাবিটা করেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। না, এনসিসি নিয়ে আমরা কোনো পরামর্শ আমরা দিই নাই, তবে ওনারা মানে ওনাদের কথায় এনসিপির কথাটা এনেছে এবং ওনাদের মাঝে এনসিপির প্রতি এক ধরনের দুর্বলতা। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে ওনারা আমাদের সাথে কোনো কথা বলেননি। না, আমরা বলি ভাই প্লিজ। জি, সেইটা আপনার আমার নারী সংস্কার কমিটির অনেক কিছু ব্যাপার নিয়ে আমাদের দ্বিমত আছে, যেগুলো এগুলো কিছু বিব্রতকর আছে ব্যাপার আছে। এটা আমরা এখন আপনাদের কাছে বলবো না। আমরা সংস্কার রিপোর্টটা চেয়েছি এবং সংস্কার রিপোর্টটা পাওয়ার পরে আমরা কথা বলবো, আলোচনা করা যাবে। আমরা সংস্কার চাই, আলোচনা সম্পর্কে। জি ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলছিল কিছুক্ষণ আগে, সেটি শেষ হয়েছে এবং সেই নেতাকর্মীদের বক্তব্য শুনছিলাম। সরকারের একটি অংশ নির্বাচন চায় না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। আরেক অনুষ্ঠানে সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অন্যদিকে নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। 2025 সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে সরকারকে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দেব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে। সেই সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয়, সারা বাংলাদেশের 75% মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। অন্যদিকে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী। বলেছেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। প্রশাসনের কিছু লোক খোলস পাল্টে নানা ধরনের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে, যেদেরকে বাড়তে দেওয়া যাবে না, এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে। আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম। এ সময় সরকারের মধ্যে একটি অংশ নির্বাচন চায় না বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে, এইরকম নানা কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে। এদিকে সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ। সেখানে তিনি বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে। আর দুই দেশের মধ্যে রাশিয়া তো একটা এনার্জি রিচ কান্ট্রি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে কি কোঅপারেশন হতে পারে আগামী দিনে। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ নিয়েও আগ্রহ দেখিয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ। তো ওনারা এগুলো সহজীকরণের জন্য কাজ করবে আগামী দিনে। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।
মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কোনো চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তবে এই বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মিরপুর সেনানিবাসের বিইউপিতে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ডক্টর খলিল। দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ অন্তর্বর্তী সরকার করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এদিকে মিয়ানমারে গৃহযুদ্ধ স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের খুব একটা আশা নেই বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘমেয়াদী অবস্থান করলে তারা বাংলাদেশের জন্য আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। The thing is that they have to go back voluntarily. We cannot force them to go back. They will have to go back voluntarily, and they will go back voluntarily only if they see that they are going to be secured on the other side. So there are two things. One is security, the other is rights. I'm not going into the details of rights, but then without rights and security, they will not go back because they are in the camps here. রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য গড়তে নিজেদের মধ্যে আলোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, মৌলিক বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে। সংসদ ভবনে এলডি হলে 12 দলীয় জোটের সাথে বৈঠকে একথা বলেন তিনি। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা কামাল হায়দার বলেন, দ্রুত ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করা দরকার। রবিবার সকালে সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 15 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। তাই ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান তিনি। রাষ্ট্র পুনর্গঠনের এই সংগ্রামে, এই প্রচেষ্টায় আপনারা নিঃসন্দেহে আমাদের সঙ্গে থাকবেন। আমরা সকলে একত্রে থাকব। পাশাপাশি যেটা বলা দরকার সেটা হচ্ছে, জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আজকে আমাদের সাথে যারা কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, জনগণের গণতান্ত্রিক ইচ্ছে পূরণে দেরি হোক তা চায় না 12 দলীয় জোট। আমরা দিনের পর দিন কালক্ষেপণ করতে রাজি নই। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম একটা প্রশ্নে জায়গায় এসে যাতে মিলিত হতে পারি। বাকি যদি কিছু অসমাপ্ত থাকে, অনৈক্য থাকে, পরবর্তীকালে কালের প্রবাহে সেগুলি আমরা সংশোধন করতে পারব। স্বৈরাচার যেন আর ফিরতে না পারে সেই লক্ষ্যে 12 দলীয় জোট কাজ করছে বলেও দাবি করেন তিনি। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশকে বিতর্কিত ও সাংঘর্ষিক উল্লেখ করে তা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে 3টি মন্ত্রণালয় এবং চেয়ারম্যান বিবাদী করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে সুপারিশগুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর আজ ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্লাস বর্জন কর্মসূচিতে অনড় রয়েছে শিক্ষক সমিতি। লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে জানিয়েছেন শিক্ষকরা। কুয়েট শিক্ষক সমিতি জানায়, গত 18 এপ্রিল শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষক ক্লাসে ফিরে যাবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। গত 18 ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হয়। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রাখে কিছু শিক্ষার্থী। তারা বিদায়ী উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে মারধর, লাঞ্ছিত এবং গালাগাল করে। পরে গত 2 মাসে আন্দোলন চলাকালে কিছু সংখ্যক শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে কটূক্তি করে। এ নিয়ে শিক্ষকরা ক্ষুব্ধ হয়। এবং পরবর্তীতে যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তাদের পেছনে আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার।
এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে চা বাগান চালু ও 20 সপ্তাহের বকেয়া মজুরি দেওয়া সহ 11 দফা দাবিতে লক্কাতুরা এলাকার বিক্ষোভ করছেন চা শ্রমিকরা। রবিবার সকালে লক্কাতুরা এলাকায় বিক্ষোভ শুরু করেন বুরজান, ছড়াগাং, কালগুল এবং বুরজান চা কারখানার শ্রমিকরা। এ সময় তারা বলেন, বুরজান টি কোম্পানির লিজ বাতিল করে সরকারিভাবে চা বাগান চালু করতে হবে। এছাড়াও দ্রুত 20 সপ্তাহের বকেয়া মজুরি দেওয়ার পাশাপাশি 11 দফা ন্যায্য দাবি মানা না হলে কঠোর কর্মসূচি শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। লক্কাতুরা এলাকায় চলছে চা শ্রমিকদের বিক্ষোভ। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদা, চা শ্রমিকরা এখনো বিক্ষোভ করছে কিনা এবং সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি লাক্কাতুরা চা বাগান এলাকায়। চা শ্রমিকরা তারা 20 সপ্তাহের যে বকেয়া রয়েছে এবং বরজান যে চা বাগান সেটা লিজ বাতিল করে তারা সরকারি করার জন্য তারা আবেদন জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিভিন্ন দাবি 11 দফা দাবির আদায়ের লক্ষ্যে তারা যে বিমানবন্দর যে সড়কটি আছে সেই সড়কটি তারা এখনো অবরোধ করে রেখেছে। আপনি জানেন যে এখানে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আছে এবং অনেক প্রবাসী 2টা ফ্লাইট এখনো আছে, তারা এই রাস্তাকে অবরোধ করে রেখেছে। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ করে রাখবে। তাদের দাবি হচ্ছে যে বুরজান টি কোম্পানি লিজ বাতিল করে সরকারিভাবে বাগান চালু এবং 20 সপ্তাহের বকেয়া মজুরি প্রদান সহ 11 দফা দাবিতে তারা সকাল 12:30 থেকে বিক্ষোভ করছে। এবং যে বাগানগুলো আছে বুরজান, ছড়াগাং, কালাগুল এবং বুরজান কারখানার শ্রমিকরা তারা এই আন্দোলনে জড়িয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ এবং সেনাবাহিনী সহ তারা এখানে তাদেরকে রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য তারা অনুরোধ করছেন। এখানে তারা বারবার বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা জানাচ্ছেন যে এখানে রোগী, হাসপাতালের রোগী এবং প্রবাসীরা আছেন, তাদের বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন তাদের যদি ফ্লাইট মিস হয় তাহলে তাদের ভিসাও ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু তার শ্রমিকরা তারা কোনো কথাই শুনছেন না। তাদের একটি কথাই হচ্ছে তাদের দাবি মানতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু দীর্ঘ গাড়ির লাইন দেখাচ্ছি। দুই পাশেই দীর্ঘ লাইন হয়েছে, প্রায় 40 মিনিট ধরে তারা এই রাস্তাটাকে অবরোধ করে রেখেছেন। তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আছেন, তারা বারবার অনুরোধ করছেন যে রাস্তাটিকে ছেড়ে তারা দাঁড়ানোর জন্য, কিন্তু তারা কোনোভাবে মানছেন না। তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের বকেয়া রেশন সহ 11 দফা যে দাবি আছে দাবি আদায়ের লক্ষ্যে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবস্থান করবেন। তানি, আরেকটি কথা আপনাকে বলিয়ে রাখি যে এখানে 3:30টার সময় একটি ফ্লাইট আছে, 4টার সময় 3 থেকে 4টি ফ্লাইট আছে। যারা প্রবাসী, যারা মিডল ইস্টে অবস্থান করেন তারা অবশ্যই যদি এই ফ্লাইটগুলো মিস করেন তাহলে তাদের ভিসাও ক্যান্সেল হতে পারে। আমি একটু আপনাকে রাস্তা দেখাচ্ছি, দীর্ঘ লাইন, যে লাইনে এখানে অনেক গাড়ি আছে, যারা বিদেশ যাত্রী আছেন তারা এখানে বসে আছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী, শ্রমিক নেতা যারা আছেন, চা শ্রমিক নেতা আছেন, তাদের সাথে কথা বলছেন এবং অনুরোধ করছেন যে প্রবাসী যারা আছেন তাদের দিকে তাকিয়ে কিছু সময়ের জন্য রাস্তা ছেড়ে তারা রাস্তার পাশে জেনে দাঁড়ায়। কিন্তু শ্রমিকরা কোনো অবস্থায় মানছে না। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তাদের বেতন এবং ভাতা সহ, রেশন সহ বিভিন্ন দাবি এবং আদায়ের জন্য তারা স্লোগান দিচ্ছেন।
আমি আপনাদেরকে দিদার একটি বিষয়, সেটি হচ্ছে আপনি নিজেও বলছিলেন যে এখানে শ্রমিকরা যেভাবে আন্দোলন করছে তাতে হচ্ছে রাস্তা তারা ব্লকেট করেছে এবং সেখানে প্রবাসী যারা রয়েছেন তারা যেতে পারছেন না, এবং একই সাথে সেখানকার সাধারণ মানুষেরও নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আসলে সেরকম উদ্যোগ আছে কি না যে এই বিষয়টি সুরাহা করবার? আপনি কারোর সাথে সেভাবে কথা বলেছেন কিনা? আমি আসলে চারিদিকে স্লোগান হচ্ছে, এই জন্য আপনার যে কথাটা বলছেন আমি আসলে ঠিক শুনতে পারিনি, তাও বুঝতেছি যে আসলে আমি যে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু শ্রমিকরা কোনো অবস্থা তারা রাস্তা দিচ্ছেন না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ অবস্থান করছেন। আমরা আসলে সুরাহা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের লোকরা তারা এসেছেন, তাদের সাথে কথা বলছেন যে আপনারা আমরা কিছু আপনাদের যে দাবিগুলো আছে আমরা শুনবো, কিন্তু আপনার রাস্তা থেকে একটু সরে দাঁড়ান। কিন্তু এখনো পর্যন্ত তারা রাস্তা দিয়ে সরে দাঁড়ায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স, এখন তারা তাদের যে শ্রমিক নেতৃবৃন্দ আছেন তাদের কথা অ্যাম্বুলেন্সটি তারা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ মুহিত দিদার। নিশ্চয়ই আমরা ফিরবো চা শ্রমিকদের যে বিক্ষোভ চলছে এই মুহূর্তে সেটির খবর আরো জানবার জন্য। দর্শক সহকর্মী মুহিত দিদার ছিলেন এতক্ষণ আমাদের সাথে। ঝালকাঠি সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে নিহত হয়েছে এক শ্রমিক। রবিবার সকালে সুগন্ধা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত মুসলিউদ্দিন মোল্লা ভোলা লালমোহন উপজেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় পা পিছলে মুসলিউদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 2 ঘন্টা সন্ধান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। সাভারের বিরুলিয়ার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শুকুর শিকদার, তিনি পেশায় রং মিস্ত্রি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, রোববার সকালে বিরুলিয়ার জয়নাল মেম্বারের বাড়ির পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে ময়নাতদন্তের জন্য পাঠায় শহীদ সরোয়ার্দী মেডিকেলে। প্রাথমিক সুরতহালের পর জানানো হয়েছে নিহতের গলায় ও মুখে 5টি বড় ক্ষতচিহ্ন রয়েছে। পরিবারের লোকজন পুলিশকে নিশ্চিত করে লাশটির রং মিস্ত্রি শুকুর শিকদারের। সিলেটে অবৈধভাবে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারে ভরা এবং বিক্রির প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলপিজি কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। রোববার বেলা 11টায় সিলেটে জেলা প্রশাসকের কাছে যান বিভিন্ন এলপিজি কোম্পানির প্রতিনিধিরা। জেলা প্রশাসককে তারা জানান, সিলেটে অবৈধ ক্রস ফিলিং এর কারণে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা জননিরাপত্তার জন্য হুমকি। একই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা, পরিবেশক এবং গ্যাস কোম্পানিগুলোর ব্যবসা। তারা আরও অভিযোগ করেন, সরকার নির্ধারিত দামে তাদের প্রতিষ্ঠান সরবরাহ করছে এলপি গ্যাস, কিন্তু অনেকাংশে এই গ্যাস সিলিন্ডার সাধারণ বাজারে না গিয়ে চলে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের হাতে। পরে ঝুঁকিপূর্ণভাবে আলাদা সিলিন্ডারে এই গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে। প্রতিনিধিরা এ নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। পরে জেলা প্রশাসক দ্রুত এই অভিযোগকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সরকার কোম্পানির মাধ্যমে গ্রাহককে দেওয়ার কথা ছিল, সেই গ্যাসগুলি গ্রাহক না পেয়ে সেই সুবিধাটা পুরাটা চলে যাচ্ছে একটা অবৈধ সিন্ডিকেটের হাতে, এবং সেই সিন্ডিকেট তারা ওখানে অবৈধ কাজ করার পাশাপাশি আমাদের কোম্পানিগুলোর যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আছে সেখানেও ক্ষতিগ্রস্ত করছে। গত 1 বছর ধরে ক্রস ফিলিংটা খুব মারাত্মক পর্যায়ে, এটা শুধু সিলেট না, সিলেটের আশেপাশের যে জেলা শহরগুলো আছে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে ছড়ায় পড়ছে। যেহেতু এটা মানে একটা ভাইরাস আকারে ছড়ায় পড়তেছে, এটা রোধ না করা গেলে কিন্তু এটার পরে দেখা যাবে যে এর থেকে বড় দুর্ঘটনা ঘটলে এটার জানমালের অনেক ক্ষতি হবে। বগুড়া শহরের টিনপট্টি এবং শাকপালা এলাকায় সেনা অভিযানে গ্রেফতার হয়েছে বাইজিদ মিয়া এবং তাহের আলী রঞ্জু নামে 2 ব্যক্তি। তাদের পুলিশে স্থানান্তরের পর একজন কর্মকর্তা জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় সেনাবাহিনী। গ্রেফতার 2 জনের বিরুদ্ধে সেনাবাহিনী এবং পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ওই সময় উদ্ধার করা হয় এক চাকরি প্রার্থীকে। বগুড়া থেকে SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। 10 লাখ টাকায় মিলবে পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি, এমন এই লোভ দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো উচ্চ মাধ্যমিকের প্রশংসাপত্র, ব্ল্যাঙ্ক চেক ও ফাঁকা স্ট্যাম্পের সই।
গোয়েন্দা সংস্থার বরাতে এমন তথ্য পেয়ে বগুড়া শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনে একটি ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী সাকিব মিয়া নামের এক ব্যক্তিকে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। মানে আমার কাগজপাতি নিয়ে, আসল কাগজপাতি নিয়ে, মানে সিগনেচার বা ওই যে ব্যাংকের চেক ওগুলো নিয়ে চলে গেছে। আর আমাকে এখানে থাকতে বলছে, কালকে মাঠ মানে পরীক্ষা দিবে বলছে। প্রতারণার প্রমাণ পেয়ে হাতে নাতে আটক করা হয় বাইজিদ মিয়াকে। ওই ঘর থেকে আগেই জব্দ করা হয় চাকরি প্রত্যাশীর উচ্চ মাধ্যমিকের আসল প্রশংসাপত্র, 4টি ব্যাংক চেক, 100 টাকা মূল্যের বিভিন্ন ব্যক্তির সই করা 14টি ফাঁকা স্ট্যাম্প। পরে বাইজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের শাকপালা এলাকা থেকে তাহের আলী রঞ্জুকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতারক চক্রের মূল হোতা তাহের ও বাইজিদ। কোনো লবিং এর মাধ্যমে কোনো চাকরি আসলে হয় না, চাকরিটা আসলে যোগ্যতার ভিত্তিতেই হয়ে থাকে আসলে। এখন আমরা হয়তো আগে কোনো ডকুমেন্টস নিয়ে থাকি, যোগ্যতার ভিত্তিতে কারো কেউ যদি টিকে যায় সেক্ষেত্রে আমরা হয়তো কোনো অর্থের লেনদেন তারা করে, আর না হলে হয়তো তাকে ডকুমেন্টসটা ফেরত দেওয়া হয়। আজকে একটা ক্যান্ডিডেট ছিল, ওনার সাথে আমার জাস্ট রাতে থাকার কথা, উনি এখানে থাকবে তো আমার সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সাথে শুধু থাকার কথা, এই পর্যায়ে আমাকে এখানে আর কি সেই আমি এই বিষয়ে আর কিছু জানি না। আইনি প্রক্রিয়ার জন্য আটকদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পুলিশ জানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিভিন্ন চাকরি দিবে এই কথা বলে বিভিন্ন চেক, স্ট্যাম্প এই টাইপের জিনিসগুলো ওদের কাছে রাখা হয়। তো আমরা অভিযান চালানো হয়েছে, অভিযান চালানোর পরে বেশ কিছু জিনিস হয়েছে, 2জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আমরা এই জন্য পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 1 জন ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় 4 জন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণার আশ্রয় নেয় চক্রটি। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া। কবে আসছে নতুন টাকা? এই মাসেই নাকি আরও দেরি হবে? নকশাই বা কেমন হবে? টাকার আকার এবং কাগজের মান ঠিক থাকবে তো? এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি বছর বিভিন্ন মূল্যমানের 150 কোটি পিস নতুন টাকার চাহিদার বিপরীতে টাকশাল ছাপাতে পারে 120 কোটি পিস। অবশ্য 2023-24 অর্থ বছরে টাকশাল বিভিন্ন মূল্যমানের 105 কোটি পিস নতুন নোট ছাপে। অরূপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই বিপ্লবে পট পরিবর্তনের পর থেকেই প্রায় জাতীয় দাবিতে পরিণত হয়েছে নতুন টাকা ছাপাতে হবে এবং সেই টাকায় থাকতে হবে জুলাই বিপ্লবের গ্রাফিতি। গেল ঈদেই পূর্বের নকশায় নতুন টাকা ছাড়তে চেয়েছিল বাংলাদেশ ব্যাংক, দিনক্ষণও ঠিক করেছিল, কিন্তু সেটি থেকে সরে এসেছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন বাজারে যে নোটগুলো আছে তার অধিকাংশই ছেঁড়া ময়লা, যেগুলো দিয়ে পট পরিবর্তনের পূর্বে ছাপা টাকা বদল করতে বাড়তি দিতে হচ্ছে সর্বোচ্চ 50%। তাহলে ঠিক কবে আসবে 9 প্রকারের নতুন নোট? আমাদের টার্গেট তো ছিল এন্ড অফ দ্য মে, যে আমরা ছাড়া শুরু করব, ইস্যু করা শুরু করব। কারণ ছাপানো কমপ্লিট হয়ে গেলে ইস্যু করাটা তো শুধু 1-2 দিনের ব্যাপার। গাজীপুর থেকে এখানে আসবে, গভর্নর ইস্যু করে দিবে। যে এত বড় একটা বিপ্লব ঘটে গিয়েছে, এরপরেও যদি আমরা পূর্বের ধারাবাহিকতাতে বজায় রাখি তবে সমাজে অবশ্যই বিরূপ একটা প্রভাব পড়বে। শুধু তাই না, বাংলাদেশ ব্যাংক নিজেও খুব একটা সন্তুষ্টি অর্জন করতে পারতো না। তখন সিদ্ধান্ত নিল সাময়িকভাবে জনগণের কষ্ট হবে, প্রচুর যে নোটগুলো মার্কেটে ইস্যু করা আছে তার মান যত নিম্নই হোক, এই নোট দিয়ে আপাতত চলবে। আমরা নতুন 9 প্রকারের নোট, নতুন ডিজাইন করে মার্কেটে ছাড়বো। টাকার নকশা, আকার ও কাগজের মান নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের প্রতিফলন এই ছবিতে থাকবে। সেই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য সেগুলো তো থাকবেই। টাকার সাইজ অপরিবর্তিত থাকবে, এটা তারা আমরা আমাদের যে কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং একই সাথে সিকিউরিটি প্রিন্টিং প্রেস সূত্রে জানতে পারলাম। কাগজের মান নিয়ে তারা বলে যে এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করছি না, মানসম্পন্ন কাগজেই নোট ছাপানো হবে। গত ফেব্রুয়ারিতে বাজারে ছিল 3,74,602 কোটি টাকার নোট। এর মধ্যে 2,71,495 কোটি টাকা ছিল মানুষের হাতে। ব্যাংকের ভল্টে ছিল 26,887 কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের ভল্টে ব্যাংকগুলোর জমা ছিল 76,220 কোটি টাকা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।
বাংলাদেশের কোনো এক গ্রামের 15 বছর বয়সী কিশোর আল আমিনের সংগ্রামের গল্প শুনবে এবার কান চলচ্চিত্র উৎসব। উৎসবের ৭৮তম আসরে শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের ছবি আলী। এই বিভাগে ঠাঁই পাওয়া এটি প্রথম কোনো বাংলাদেশের সিনেমা। নির্মাতা আদনান আল রাজীব বলছেন, সিনেমার গল্প একই সাথে লোকাল এবং গ্লোবাল। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে ৪,৭৮১টি সিনেমার মধ্য থেকে নির্বাচিত ১১ ছবির অন্যতম আদনান আল রাজীব পরিচালিত আলী। প্রযোজনায় রয়েছেন বাংলাদেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডিলিয়ন। নির্মাতা আদনান তার 15 মিনিট দৈর্ঘ্যের সিনেমায় এমন গল্প বলতে চেয়েছেন যে একই সঙ্গে লোকাল এবং গ্লোবাল। লোকালি গ্লোবাল ছবি, সো এমন একটা আইডিয়া আমরা ক্র্যাক করতে চাচ্ছিলাম যেটা যে কোনো কর্নারে বসে পৃথিবীর এই গল্পটা দেখলে ওর কাছে এটা রেজোনেট করবে। সিলেটের বিভিন্ন লোকেশনে গেল শীতে গল্পটি বুনেছেন আদনান, যেখানে 15 বছর বয়সের কিশোর আল আমিনের নিজস্ব যুদ্ধটাকে ধরা হয়েছে সেলুলয়েডে। আদনান বলছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই আল আমিনকে খুঁজে পাবেন, তার গ্রামকে পাবেন, তার মায়ের যুদ্ধটাও পাবেন। ওর বয়স হচ্ছে এখন 15 বছর। আর আরেকজন ক্যারেক্টার ছিল ইন্দ্রাণী সোমা, উনি হচ্ছেন ওর মা ক্যারেক্টার করেছেন। ওর একটা যুদ্ধ আছে, ওর মার একটা যুদ্ধ আছে, ওদের দুজনের একটা যুদ্ধ আছে, একটা ইন্টারনাল কনফ্লিক্ট আছে। সো ওই গ্রামের একটা কনফ্লিক্ট আছে। মাথায় এটা ছিল আমরা একটা বাংলাদেশি গল্প বলবো, যে বাংলাদেশি গল্পটা সামহাও ইন্টারন্যাশনালি এটাকে অ্যাক্লেম করার মতো এমন একটা আইডিয়া থাকবে, উইচ ইজ বিগার। যারা দেখবে, দেখে বের হবে, আই থিঙ্ক ওরা আমাদের বাংলাদেশের একটা গ্রান পাবে। At the same time ওরা বিগার আইডিয়াটাও হয়তো পাবে। গেল বছর কানে প্যারালাল ক্রিটিক্স উইকে প্রডিউসার হিসেবে যোগ দিয়েছিলেন আদনান। কানের অভিজ্ঞতা তাকে উস্কে দিয়েছে, মনে হয়েছে যদি পারতেন। আই উইশ আমি এরকম বানাতে পারতাম। আর ওইখানে কাজ দেখে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে লিটারেলি, কারণ ওই কাজগুলো তো নর্মালি আমরা এখানে দেখতে পারি না, আনলেস এন্ড আনটিল বিগার ফিচার ফিল্ম। বাকি ফিল্ম তো আমরা ওইখানে দেখি। সো ওখানে যখন দেখার পরে মোস্ট অফ দ্য ফিল্ম যখন দেখলাম, তখন মনে হলো দিস ইজ ইট। এইগুলো আমি সামহাও আমার মনের বিশ্বাস বা আমি এরকমই আর্ট ক্রিয়েট করতে চাই। 13 মে শুরু হওয়া উৎসবে 19 মে থেকে থাকছে শর্ট ফিল্ম কম্পিটিশন। 25 মে উৎসবের সমাপনী দিনে জানা যাবে এই বিভাগে লড়াই করা 11 ছবির মধ্যে কোন ছবি জিতেছে পাম দ্য অর। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।